জান্নাত মামার বাড়ি যাবে। সকাল থেকে কান্নাকাটি শুরু করেছে। একে তাকে ধরছে, কখনো ফুপিয়ে কাঁদছে, কখনো নিশ্চুপ। স্বামীরের ধমকের ভয়ে শব্দ করে কাঁদছে না। স্বামীর বউয়ের এই অবস্থা দেখে বলল, মামার বাড়ি যাবে? হুম। কেন? পড়তে দিচ্ছি না বলে রাগ করে যাবে? কণ্ঠে চাপা ক্রোধ স্বামীরের। জান্নাত বুঝতে পারে জান্নাত চুপ থাকে এই প্রশ্নের জবাবে। সে তো যাবে মামা মামি আর তার আব্বার সাথে কথা বলতে। তারা যেন স্বামীরকে বোঝায়। এবারই ছোট থেকে বুড়ো প্রত্যেকেই যে স্বামীরকে তোয়াজ করে চলে তা জান্নাত জানে। এদের বলে কিছু হবে না। যদি স্বামীর শ্বশুর আর মামা শ্বশুরের বুঝ নেয়, চেয়ারম্যান চাচাদেরও বলবে জান্নাত। যদি ওনারা স্বামীরকে বোঝায়। জান্নাত ক্ষীণ আলো দেখে আসার। স্বামীর জান্নাতের কান্নাকাটি দেখে সকাল থেকে অফিসে যায়নি। হুট করেই বলে, আমি নিয়ে যাব, রেডি হও। বাড়ির সকলে অবাক। রুহি ফিসফিসিয়ে সবাইকে বলে, কি আশ্চর্য না, মেজো ভাইয়া ভাবির প্রতি যথেষ্ট ধৈর্য দেখাচ্ছে। কি ঠান্ডা মাথায় মেনে নিল ভাবির বাপের বাড়ি যাওয়ার আবদার। রিজিয়াও তাই দেখে। সত্যি এটাই যে স্বামীরের মেজাজের 10 ভাগের 1 ভাগও জান্নাত দেখেনি, স্বামীর দেখায়নি। তবে কি আল্লাহ একটু সুবুদ্ধি দিল এই ছেলেটাকে? বাড়ির কোণে আলোচনা হয় এসব নিয়ে। রিজিয়া কিঞ্চিত বিশ্বাস নিয়ে বলে, মনে হচ্ছে ছেলেটা ধীরে ধীরে মেনে নেবে। বৌমাকে কলেজে ভর্তি করাবি, দেখিস। মায়ের এসব কথা কানে যায় স্বামীরের। তাচ্ছিল্যের হাসি হাসে। চাইলে সে মেজাজ দেখিয়ে জান্নাতকে একেবারে চুপ করিয়ে দিতে পারে, যাতে এত রাগ দেখিয়ে আর কখনো বাপের বাড়ি যাওয়ার কথা না ভাবে। তবে সবাইকে বোঝানোর পদ্ধতি স্বামীরের এক নয়। অন্তত জান্নাতের মতো কোমল চিত্রের মেয়েদের সাথে স্বামীর নিজের উগ্র জেদি রূপটা কম দেখাতে চায়। তাই স্বামীর চিন্তা করল বিকল্প পদ্ধতি গ্রহণ করার। স্বামীর চৌধুরীর অফিস কামাই করে জান্নাতকে নিয়ে নিজে ড্রাইভ করে ছুটল রূপাতলি। গাড়িতে দুজনে চুপচাপ। জান্নাত আল্লাহ আল্লাহ করছে। লোকটা যেন মানে শ্বশুর মামা শ্বশুরদের সাথে যেন বেয়াদবি না করে। একটা লাল রঙের হাফ সিল্কের শাড়ি পরেছে জান্নাত। বাতাসের দাপটে ঘোমটাটা বারবার পড়ে যাচ্ছে নিচে। স্বামীর আর চোখে দেখে হঠাৎ বলে ওঠে, কদিন রাগ করে মামা বাড়ি থাকবে জানা তো? মেঘের মতো গম্ভীর প্রশ্ন। জান্নাত আমতা আমতা করে বলল, আমি বেড়াতে যাচ্ছি। হুট করে গাড়ি থামায় স্বামীর। জান্নাত ঘাবড়ায়। বেড়াতে যাচ্ছ? হুম। জি। বেশ। ঠান্ডা স্বরে জবাব দিয়ে আবারও গাড়ি স্টার্ট করে স্বামীর। এরপর কেউ কোনো কথা বলেনি। শাহিনুর জান্নাতকে দেখে খুশিতে গদগদ হলো যেন। স্বামীরের আনা উপহার সামগ্রী দেখে হয়েছে দ্বিগুণ খুশি। শাহিন আকন্দ বাড়ি ছিলেন না। স্বামীর বেশিক্ষণ বসল না, টুকটাক কথাবার্তা বলে জান্নাতকে রেখে চলে যায়। শাহিনুর জান্নাতকে ধরল। কিরে, জামাই রাইগা আছে নাকি? জান্নাত জবাব দেয় না, ধমকায় শাহিনুর। তুই ওই বালের পড়ালেখার লইগা বেয়াদবি করছিস জামাইয়ের লগে। জান্নাত কিঞ্চিত মেজাজ দেখায় বড় মামির ওপর। পড়ালেখাকে এত তুচ্ছতা ছিল করবে না মামি। মামা কোথায়? মামার সাথে কথা আছে আমার। কি কথা তোর মামার সাথে? কি কথা আবার? জানতে চাইবো সবাই আমায় কেন এইভাবে ঠকিয়েছো? আমি কি এতই ফেলনা ছিলাম? দিতাম তোমারই সব কাজ করে, এভাবে আমায় ঠকিয়ে কেন বিয়ে দিলে? শাহিনুর রগে গজগজ করে ওঠে। বাহ রে বাহ, কথা ফুটছে। বেশ করছি বিয়া দিছি। লেখাপড়া করিয়া কোন বালডা হলাইতি? এত কইরা ট্রেন্ড টেকার ধইরা ভাগ্যা যাইতি, তারপর ভুক্তি মায়ের নাহান। মৃত মায়ের কথা ওঠায় ভীষণ কষ্ট পেল জান্নাত, কান্না পেল খুব। শাহিনুর বলতে লাগলো, শোন জান্নাত, বিয়ে দিছি, চুপচাপ সংখ্যা করবি। জামাইয়ের লগে ঝামেলা কইরা তালাক নিলে এরপর আর বিয়ে চোখে দেখা লাগবো না। গার্মেন্টস করে খাওয়ার লাগবো। লেখাপড়া তো দিল্লি, বহুত দূর। চোখ মুছে জান্নাত। একটু থামে শাহিনুর, এরপর ঠান্ডা মাথায় বলে, চূড়ান্ত আহত জান্নাত আর সহ্য করতে পারেনি কথাটা। এতদিন পরে এলো আর তাকে মামি জিজ্ঞেস করছে সে কবে যাবে। শাহিনুর স্বামীরের কিনে আনা উপহার সামগ্রী দেখতে ব্যস্ত। জান্নাত আর বসে না, পার্স হাতে নিয়ে হনহন করে বেরিয়ে যায় আকন্দ বাড়ি থেকে। সে যাবে কদমতলা, তার বাবার কাছে। বাবাকে হাতে পায়ে ধরে বলবে স্বামীরকে বোঝাতে। ঘোমটা সামলে চোখ মুছতে মুছতে জান্নাত বড় রাস্তায় উঠতেই থমকালো।
স্বামীরের গাড়িটা বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। স্বামীর তখনও যায়নি। লুকিং গ্লাসে জান্নাত, সানগ্লাস পরা সুদর্শন মুখটা দেখতে পেয়ে অবাক হয়ে এগিয়ে যায় সামনে। স্বামীর চশমা খুলে ফেলে। জান্নাত গিয়ে বলে, আপনি জাননি? না, গাড়িতে উঠো। জান্নাত দাঁড়িয়ে থাকে। স্বামীর আদেশের সুরে বলে, আমি বলেছি গাড়িতে উঠতে। ধীরে ধীরে জান্নাত স্বামীরের পাশের সিটে গিয়ে বসে। স্বামীর ভ্রু উঁচিয়ে জানতে চায়, কোথায় যাচ্ছিলে? কদমতলা আব্বার কাছে। কিয়ৎক্ষণ চুপ থেকে স্বামীর বলে, কি লাভ? তোমার সৎ মা জানতে চাইতো তুমি কবে যাবে। বিবাহিত কোনো মেয়েকে একদিনের বেশি বাড়িতে রাখতে চায় না কেউ। জান্নাতের চোখ বেয়ে পানি পড়ে। স্বামীর এক হাতে তা মুছিয়ে দিয়ে জান্নাতকে কাছে টানে। কপালে ছোট একটা চুমু খেয়ে কণ্ঠে গম্ভীরতা বজায় রেখে বলে, বাস্তবতা বোঝো জান্নাতুল। বাস্তবতা হচ্ছে তোমার বিয়ে হয়ে গেছে এবং ওনাদের কাছে তুমি স্রেফ একটা বোঝা। এসব লোকের দরজায় গিয়ে কি লাভ? তোমার স্বামী আছে, সংসার আছে, সব আছে। জান্নাত নিশ্চুপ কাঁদছে। স্বামীর চুপচাপ সে কান্না দেখে বলে, পড়াশোনা করতে দিচ্ছি না বলে রাগ করে একেবারে রূপাতলে চলে আসলে কি লাভ হলো? বুঝে গিয়েছো বাস্তবতা? হ্যাঁ, বাস্তবতা হলো আমি ছাড়া তোমার কেউ নাই। জান্নাত চুপ হয়ে গিয়েছে একেবারে। স্বামীর বলে, চলো বাড়িতে। এই গরমে এখানে বেড়াতে হবে না, গায়ে ঘামাচি হবে। গরম কমলে এসে দুদিন থাকবে, কেমন? তো সেদিনের পর থেকে ভাবি আর কান্নাকাটি করেনি? না। বরফ ঠান্ডা জবাব দিল স্বামীর। তানভীর ওর দিকে তাকিয়ে বলল, ছোট মানুষ, একটু যদি মানিয়ে নিতি। পুরুষের ডিকশনারিতে মানিয়ে নেওয়া কথাটা থাকা উচিত নয়, ওটা মেয়েরা করবে। তানভীর রীতিমতো বিরক্ত। জেদি বন্ধুর সামনে নিজের বিরক্তি প্রকাশ না করেই বলল, চাকরি না হয় নাইবা করতে দিলি, অন্তত লেখাপড়াটা তুই মান্ধাতার আমলের পুরুষের মতো ব্যবহার করছিস। স্ত্রী কি শুধু বিছানাতেই গুরুত্ব পাবে? তাদের সকল মৌলিক অধিকার পূরণ করাও তো স্বামীদের কর্তব্য। তোর কেন মনে হচ্ছে আমি স্ত্রীকে শুধু ভোগবস্তু মনে করছি? স্ত্রীকে স্ত্রী মনে করছি। শুধু এই বেহুদা জিনিসটার কোনো প্রয়োজন নেই আমার স্ত্রীর। শিক্ষা বেহুদা? নারীর উচ্চ শিক্ষা বেহুদা, মস্তিষ্কে পোকা ধরায়, নারীর সরলতা কেড়ে নেয়, দূষিত করা অবলা মস্তিষ্ক। একটা সময় এরা নিজেদেরকে সর্বে সর্বা ভাবতে শুরু করে, পুরুষদের থেকে 2 কাঠি উপরে ওঠে। ভাই মাফ চাই, তোর সাথে কথাই পারবো না। তোর স্ত্রী যা মন চাই কর, শুধু একটা কথা, বেচারিকে ধমকাধমকি কম করিস। সহ্য করতে না পেরে যদি তালাক চেয়ে বসে, কয়বার বিয়ের পিঁড়িতে বসবি তুই? ভাবি খুবই চমৎকার মানুষ। ফিসেল হাসল স্বামীর। ওই যে বললাম, আমার স্ত্রী পুরোপুরি আমার নিয়ন্ত্রিত, ওকে তো বুকে রাখি আমি। শালা তুই রোমান্টিক আছিস। আচ্ছা একটা কথা বল, একান্ত সময়ে ভাতের হাড়ির মতো মুখ করেই রাখিস? দুটো কথা হেসে বলিস না মেয়েটার সাথে? বলি তো, তোর আমাকে কি ভাবিস? হ্যাঁ, ভাবতাম তো অ্যাংরিম্যান স্বামীর, যার কপালে বউ থাকবে কি থাকবে না সে নিয়ে আমরা ফ্রেন্ড সার্কেলের সবাই টেনশনে থাকতাম। স্বামীর গম্ভীর হয়ে কপিটা শেষ করে উঠে দাঁড়ায়, বলে, উঠছি। হানিমুনে যাচ্ছিস কবে? সামনের মাসের শুরুর দিকে সময় বের করে। এই মাসে কাজের চাপ প্রচুর। তুই হানিমুনে গিয়ে কি করবি ভেবে পাই না। বেচারিকে ধমকাধমকি তো করবি, তার জন্য সুদূর সিলেট নিয়ে যাওয়ার কি প্রয়োজন? টিটকারি মেরে কথাটা বলে তানভীর। স্বামীর কোনো কথা না বাড়িয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে নিজের গাড়ি স্টার্ট দেয়। সে সময় তানভীরের স্ত্রী সুপ্তি সেই রেস্তোরাঁয় চলে আসে। তানভীরকে বলে, তোমার সেই নারী বিদ্রোহী বন্ধুটি, আহা কি সুদর্শন দেখতে, অথচ রুক্ষ। নারী বিদ্বেষী বলো না, একটু যা রাগী। সেজন্যই বউকে পড়াতে চায় না। কেমন মানসিকতা? আসলে অমন মাইন্ড সেট হয়েছে ওর। কেন? এর পেছনের কারণ কি? শুনলাম ভার্সিটির মেয়ে শুনলেই নাক ছিটকায়। এত ঘৃণা কেন? এর কারণ বর্তমানের হালচাল। ঢাকা পড়াশোনা করে ও দিন দিন এমন হয়েছে। ওর ধারণা ভার্সিটির 60% মেয়েদের সুগার ড্যাডি থাকে, 100%-এর 15% ভার্সিটি পড়ুয়া অবিবাহিতা মেয়েরা নিজেদের কুমারিত্ব ধরে রাখে। ও খুব কাছ থেকে একটা নষ্ট ছাত্র গোত্র দেখেছে। কনসার্টে মেয়েদের বেহায়াপনা
বা ক্লাসমেটদের মধ্যে, জাস্ট ফ্রেন্ডদের মধ্যে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ দেখে একসময় ও চিন্তিত হতে শুরু করে। নিজেকে ও এত কষ্টে সংযত রেখেছে, কখনো প্রেমের সম্পর্কে জড়ায়নি, শুধু পড়াশোনা আর ফুটবল নিয়ে থেকেছে। ও চিন্তায় পড়ে গিয়েছিল, একটা ভালো মেয়ে জুটবে তো কপালে, নাকি এসব মেয়েদের মধ্যে থেকেই কাউকে গ্রহণ করতে হবে। এসব কথা প্রায়ই বলতো ও। কি অদ্ভুত। হ্যাঁ, মানছি দুনিয়াটা নষ্ট হচ্ছে, তাই বলে সব ছেলে মেয়ে তো এমন নয়। এরকম আন্দাজি ধারণা পোষণ করা তো ঠিক নয়। সেটাই ওকে বুঝিয়েছি। অনেক দেখে শুনে এক ডাক্তার মেয়ের সাথে বিয়ে দিয়েছি সবাই। বিয়ের 15 দিনের মাথায় ঝামেলা শুরু। ওই ডাক্তার মেয়ে মানে ফারিন ওর কাছে কোনো কিছুর জবাবদিহিতা করতো না। কিছু জানতে চাইলেই বলতো আমি জব করি, হ্যান ত্যান। এত কৈফিয়ত দিতে বাধ্য নই। ব্যাস হয়ে গেল। স্বামীর প্রচণ্ড রাগে 2 দিন সময় নিল না ডিভোর্স দিতে। এরপর থেকে ও চূড়ান্ত বিতৃষ্ণ কোনো আত্মনির্ভরশীল মেয়ের প্রতি। আর আমাদের বন্ধু মহলে পরপর 5 জনের ডিভোর্স ঠিক একই কারণে হয়েছে। এই ব্যাপারটাতে স্বামীর প্রভাবিত। সুপ্তি একটা লম্বা শ্বাস ফেলে তারপর বলে, বুঝলাম। পুরো ব্যাপারটাতে আমি তোমার বন্ধুটির দোষ দিতে পারছি না একতরফাভাবে। তবে তোমার বন্ধুটিকেও তো বুঝতে হবে। তার চোখ দেখে নারী নিয়ে অভিজ্ঞতার সাথে জান্নাতুলের কোনো সম্পর্ক নেই। কে বোঝাবে ওকে বলো? যা জেদি। দুঃখজনক, খুবই দুঃখজনক। আসলে বিষাক্ত নারীবাদিত্বের অসুখে জর্জরিত বেলায় নারীদের জন্য ভুগতে হচ্ছে সাধারণ শ্রেণীর, জান্নাতুলের মতো নারীদের। শুধু তোমার বন্ধু স্বামীর নয়, আশেপাশে তাকিয়ে দেখো। এক নারীর উগ্রতায় শিকার হয়ে পুরুষ আক্রোশ মেটাচ্ছে আরেক সাধারণ নারীর ওপর। তোমাকে একটি উদাহরণ দেই। পুরুষের সাইকোলজি এমনভাবে গঠিত হচ্ছে, দেশের সব স্থানে নারীর অগ্রাধিকার বেশি হওয়ায় হীনমন্যতায় ভুগছে এক শ্রেণীর পুরুষ, যার আক্রোশ গিয়ে পড়ছে সমস্ত নারীর ওপর। আধুনিক রাষ্ট্রে নারী পুরুষ সমান অধিকারের আন্দোলনে সূক্ষ্মভাবে নারী পুরুষেরই বৈষম্য করে দিয়েছেন, যার কোনো সমাধান নেই। এবং এটা পারতপক্ষে কোনো সমস্যা মনে না হলেও একটা বিশাল বড় সামাজিক সমস্যা, মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। তাই তো স্বামীরের মতো শিক্ষিত নারী বিদ্রোহী পুরুষের অভাব নেই। কথাগুলো উদাস গলায় আওড়ায় সুপ্তি। পরপর বলে, বাদ দাও, তোমার বন্ধু পত্নীর কথা বলো। সে কি ঝামেলা করছে? আরে ধুর, ছোট মানুষ, আবেগী, অসহায়। স্বামীর কথা মেনে নিয়ে সংসার করা ছাড়া এদের সামনে আর রাস্তা আছে কোনো? বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান। আজ সোমবার। রুটিন অনুযায়ী বইগুলো সব ব্যাগে ভরে নেয় জান্নাত। 2 দিন ধরে শামার পড়ার টেবিল সে গোছাচ্ছে। টেবিলের ওপর শামার হোমওয়ার্ক খাতাটায় চোখ পড়তেই দেখল 5ম অধ্যায়ের একটা অঙ্ক অসমাপ্ত। শামা করতে পারেনি, কিন্তু জান্নাত চোখ বুঝে এই অঙ্কটা করতে পারে। জান্নাতের ভালো লাগে শামার বই গোছাতে। সে নিজে থেকেই এই কাজটা করে। শুধু এই কাজটা নয়, সংসারের যাবতীয় কাজ সে নিজে থেকেই করে। বড়লোকের বউ কিনা, কোনো বাধ্যবাধকতা নেই। বাধ্যতামূলক কাজ হলো শুধুমাত্র স্বামীর মন মতো একটা দিন কাটানো। যদি বলে বারান্দায় যেও না, জান্নাত বারান্দায় যায় না। যদি বলে ছাদে যেও না, জান্নাত ছাদে যায় না। যদি বলে এখন উঠো না, শুয়ে থাকো, জান্নাত শুয়ে থাকে। সেদিনের পর জান্নাত ওভাবে স্বামীর কাছে কান্নাকাটি করেনি পড়াশোনা নিয়ে। লোকটার যা মেজাজ, মামির কথা অনুযায়ী যদি রেগে জান্নাতকে তালাক দেয়, তালাকের কথা মনে হলেই জান্নাতের বুক কাঁপে। তালাক খুবই ভয়াবহ একটি ব্যাপার, সে এটুকু বোঝে। যেমনই হোক, কিশোরী নরম মেয়েটি তার স্বামীকে ভালোবেসে ফেলেছে। তার জীবনে প্রথম পুরুষ তার স্বামী, তার জীবনের প্রথম পরম স্পর্শদাতা। রোজ রাতে যার বুকে মাথা রেখে ঘুমাতে হয়। একটু একটু করে ওর সর্বস্ব জুড়ে যে মানুষটা আছে ওর ভালোতে মন্দতে, সেই মানুষটাকে রাগিয়ে জান্নাত তালাক চায় না, কোনো মতেই না। স্বামী ভালো হোক, খারাপ হোক, তেরা হোক, স্বামী তো স্বামী, এই জীবনের একমাত্র আপন মানুষ। জান্নাত কতটা কি হারিয়েছে জান্নাত সেই হিসেব যায় না। এটুকু
মেনে নিয়েছে সম্পর্ক সুন্দর রাখতে হলে দুজনের একজনকে একটু ত্যাগী হতেই হবে। জান্নাত না হয় একটু ত্যাগ করলো তার সংসার বাঁচাতে, তাও তো কম চেষ্টা করেনি সে। কত চোখের জল ফেলেছে, লোকটার মনই করল না। মামির কথা মতো বরের মনোরঞ্জনের চেষ্টা করেও পড়ার কথাটা তুলেছিল, স্বামীর কানে নেয়নি। গত পরশু রাতেও তো ঘনিষ্ঠতার চরম মুহূর্তে স্বামীরের মন যখন ফুরফুরে ছিল, জান্নাত স্বামীরের গলা জড়িয়ে ধরে আহ্লাদ করে বলেছিল। শুনছেন? স্বামীর তখন তৃপ্তিতে সন্তুষ্ট, খুশি খুশি জান্নাতের মাথায় হাত বুলিয়ে বলে, বলুন ম্যাডাম। একান্ত সময়ে স্বামীর জান্নাতের প্রতি অতিরিক্ত খুশি হলে ম্যাডাম বলে সম্বোধন করে। জান্নাত খুব সাহস পায়, অন্যান্য বউদের মতো মোক্ষম সময়টাকে কাজে লাগিয়ে আবদার করে। আমি পড়ি। স্বামীর সে রাতে ধমকাধমকি করেনি যদিও, তবুও জান্নাত স্বামীরের মুখভঙ্গি দেখে চুপ হয়ে গিয়েছিল একেবারে। বিছানায় স্বামীর পাশে চাদরের নিচে অর্ধনগ্ন হয়ে শুয়ে থাকা নিজেকে তার একটা কাঠপুতুল মনে হয়েছিল ক্ষণিকের জন্য। মাঝে মাঝেই মনে হয় এমন, কিন্তু যখন আবার স্বামীর পরের দিন রাতে মিষ্টি মিষ্টি ব্যবহারে আগলায়, জান্নাত ভুলে যায় সব কিছু। তার মনে হয় সে এই লোকটাকে ছাড়া বাঁচবে না, সব কিছু মেনে নেবে, শুধু এই লোক খুশি থাকুক। মোট কথা জান্নাত নয় শুধু, জান্নাতের আবেগ অনুভূতি প্রতিক্রিয়াও ছিল পুরোপুরি তার স্বামী কর্তৃক নিয়ন্ত্রিত। নিজের এই অবস্থায় সে স্বামীরকে দোষারোপ করেনি মোটেই। কেন করবে? দোষারোপ করতে হলে তো সেটির তালিকা লম্বা হবে। প্রথমেই দোষারোপ করতে হবে তার মাকে, যে জান্নাতের ছোটবেলায় মরে গিয়েছিল। তারপর দোষারোপ করতে হয় জান্নাতের বাবাকে, যে বিয়ে করে জান্নাতকে দূরে সরিয়ে দিয়েছিল। তারপর তার মামা মামিকে, যারা জান্নাতের বিয়ে দিয়েছে। এরপর আসে সেই লোক, যে তার স্বামী। কিভাবে যেন জান্নাত লোকটাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। শামার ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে জান্নাত সকাল সকাল চুলে খোপা করছিল, আয়নায় নিজেকে দেখছিল। বিয়ের 1 মাস চলছে, জান্নাত কিছুটা স্বাস্থ্যবতী হয়েছে। নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে জান্নাত হঠাৎ উদাস হয় আবারও। বাইরে থেকে তখন স্বামীরের হাঁক ডাক। শোনো না, এই। চেঁচিয়ে 7 বারে মাথায় করে ফেলার মতো অবস্থা, যেন পৃথিবী উল্টে যাচ্ছে। লোকটার ভীষণ হম্বিতম্বি অযথাই। জান্নাত এ কদিনে বুঝেছে, একটা অতি সাধারণ কাজেও নিজের মেজাজ দেখিয়ে দেয়। জান্নাত ধীরে ধীরে উপরে উঠছে, তার কোনো তাড়া নেই। সে জানে এই এত চেঁচামেচির কারণ খুবই সামান্য হবে। হয়তো লোকটা নিজের আন্ডারওয়্যার খুঁজে পাচ্ছে না, কিংবা অফিসে যাওয়ার আগে বউকে কিছুক্ষণ চটকাতে মন চাইছে, তাই 7 পাড়া শুনিয়ে গর্জন করছে, পুরুষ জাহির করতে নিজেকে। আসলেই তাই। জান্নাতকে দেখেই স্বামীর গুরুগম্ভীর গলায় বলে, আমার প্যান্ট কই? জান্নাত একটা লম্বা শ্বাস ফেলে আলমারি থেকে বের করে দেয়। স্বামীর বলে, কোথায় গিয়েছিলে? বাগানে? জি না, শামার ঘরে। ঠিক আছে, শোনো, সকালে এই টাইমে বাগানে যাবে না। শিকদার আঙ্কেলের ছোট ছেলে আর ভাগ্নে এই সময় ওখানে আসে, ভুলেও যাবে না, ঠিক আছে? জান্নাত মাথা নেড়ে চলে যেতে নিলে স্বামীর ওর হাতটা খপ করে ধরে। জান্নাত চোখ তুলতে তাকাতেই বলে, আমি যেতে বলেছি। চুপচাপ মাথা নাড়ে জান্নাত। তাহলে দাঁড়িয়ে থাকো। হাওলাদার ভিলা, কমলা রঙের রোদ, ঠিক পাশাপাশি দুটো বাড়ি। চৌধুরীদের প্রতিবেশী তারা, তবে জান্নাত কখনো ও বাড়িতে যায়নি। এখানে আসার পর থেকে শুনেছে চৌধুরীদের সাথে ওদের খুব একটা বনে না। দু বাড়ির মাঝে একটা শত্রু ভাব আছে। দু বাড়ির মাঝখানে 1% জমি মূলত বিরোধের কেন্দ্রবিন্দু। জান্নাত সময়ে অসময়ে আশেপাশে সব বাড়িতে গেলেও ও বাড়িতে তাই যাওয়া হয়নি। তবে ও বাড়ির সবাইকে জান্নাত চেনে, তার কারণ মেধা আপু। এখানে জান্নাতের অন্যতম পছন্দের একজন মানুষ। ও বাড়ির মেয়ে মেধা পেশায় একজন সমাজকর্মী, ভীষণ পড়ুয়া এবং খুব অমায়িক। জান্নাতের বিষণ্ণতায় ভরা সময়ের আরেকজন সঙ্গী। মাঝে মাঝে স্বামী, সংসার, দায়িত্ব, কর্তব্য সব কিছু থেকে হাঁপিয়ে উঠলে জান্নাত ছুটে যায় দোতলার পেছনের বারান্দায়। বিকেলে আর সন্ধ্যাটাতে মেধা আপুর দেখা মেলে মুখোমুখি ব্যালকনিতে ওনাদের। কথা হয়, গল্প হয়, জান্নাতের মন ভালো হয়ে যায়। মেধা আপু জানে না এমন কোনো বিষয় নেই, সব কিছুতে জ্ঞান রয়েছে তার, খুব হাসি খুশি। তবে জান্নাত শুনেছে রুহির থেকে মেধা আপু একজন ডিভোর্সি, কিন্তু মেয়েটির দৃঢ়তা আর জীবন শক্তির
জান্নাতকে খুব অবাক করে। জান্নাত ওকে দেখে সব সময় ভাবে এমন মেয়ে মানুষও হয়। ওহে জান্নাত, প্রতিবেশী ভাবি, অসুখ নাকি গো তোমার? মিহি স্বরে ডাকলো জান্নাতকে। জান্নাতের মুখশ্রী উজ্জ্বল হয় নিমিষেই। এগিয়ে গিয়ে বারান্দার রেলিংয়ে হাত রেখে তাড়াহুড়ো করে বলল, না না, একটু ঘুমিয়েছিলাম বিকেলে আপু। চুলে বিনুনি করে নিতে নিতে মেধা হাসল, বলল, বর আছে নাকি বাড়িতে? হুম। হুম, পাশ থেকে উঠতে দিল স্বামী চৌধুরী? আসরের নামাজের সময় হয়ে এলো যে, তাই দিল। বলতে বলতে জান্নাত হেসে ফেলল। সে হাসি কিছুটা অন্যরকম, উদাসী হাসি। মেধা দেখে পিচ্ছে মেয়েটাকে। গায়ের শাড়িটা বড্ড ভারী পড়েছে ওই তরুণী মেয়েটির গায়ে, যেমন ভারী পড়েছে স্বামীর চৌধুরী, দি গ্রেট অ্যাংরিম্যান। মেয়েটা কি করে অমন গুন্ডা গোছের লোকটাকে সামলায় মাঝে মাঝেই ভাবে মেধা। বারান্দার গোলাপের টবগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে জান্নাত। পাশাপাশি চালিয়ে যেতে থাকে মেধার সাথে আলাপ। মেধা স্বামীরের বড়, জান্নাতের সাথে বয়সের ব্যবধান ব্যাপক হলেও এই 1 মাসে দুজন বান্ধবীর মতো হয়ে গিয়েছে। তবে এই বন্ধুত্বের খবর যায়নি স্বামীরের কানে, গেলেই বিপদ। মেধার থেকেই বিকেলে জানলো ও বাড়ির চাচি মেধার মা তাসলিমা ভীষণ অসুস্থ। দিন 15 আগে কোমরের হাড় ভেঙে বিছানায় নিয়েছিল। জান্নাতের মন খারাপ হলো। অসুস্থ একটা লোককেও ও বাড়ির দেখতে যেতে পারবে না সে। শাশুড়ি অনুমতি যদিও বা দেবে, তবে শ্বশুর, আব্বা অথবা স্বামীর কখনো দেবে না। মুখের ওপর বলবে, তুমি গেলে সুস্থ হবে। যদি সুস্থতা কামনা করো তবে জায়নামাজে বসে প্রার্থনা করো। তার জন্য একবারের বউ আরেকবারের চৌকাঠে পা রাখার তো কোনো প্রয়োজন নাই। এটাই স্বামীর চৌধুরী, যে স্বামীর চৌধুরীকে জান্নাত জেনে এসেছে। তার আঙ্গুলের ইশারা ছাড়া জান্নাত 2 কদম রাখতে পারবে না। প্রতিবেশীর বাড়িতে যাওয়া তো দূরে থাক, নিচতলা থেকে স্বামীরের রাশভারী আওয়াজ ভেসে উঠল। নরম মনটা জান্নাতের কাঁপল হঠাৎ। আবার কি হলো? আবার কি করলো সে? স্বামীরের ফুট ফরমায়েশ খাটা নিয়ে জান্নাত কখনো কথা শোনেনি এখনো। লোকটা এই বেলায় একটু ছাড় দেয়, তবে বাকি সব বেলায় ছাড় পাওয়া মুশকিল। স্বামীরের চেঁচামেচির কারণ জানতে ধূপধাপ শব্দ করে সিঁড়ি ভাঙছিল সে। মাঝপথে এসেই পা থামল তার। ড্রয়িং রুমে একাধিক ব্যক্তির গলার স্বর শুনে জান্নাত এগালো না আর, উকি দিল নিচে। সাথে সাথে ঘোমটা টানল মাথায়। আজ এ বাড়িতে পারিবারিক সালিশ বসার কথা। মনে পড়ল জান্নাতের ফুফাতো দেবর আর তার বউয়ের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে বোঝাপড়া হবে। বোঝাপড়া করিয়ে দেবেন মুরব্বীরা। স্বামীরের ফুফাতো ভাই হাসান এতিম, ঢাকায় একটা ছোটোখাটো কোম্পানিতে চাকুরি করে। ইদানিং বউয়ের সাথে নানা ঝামেলা হচ্ছে। মেয়েটিও এতিম। স্বামীরাই ছিল বিয়ের সময় তাদের অভিভাবক। সেই সুবাদে ছেলে মেয়ে নালিশ জানিয়েছে শারাফাত চৌধুরীর কাছে। শারাফাত চৌধুরী দুজনকে ডেকে নিয়েছেন বাড়িতে। ছেলে মেয়ে উভয়কেই খুব করে বোঝানো হয়েছে, বুঝিয়েছে শারাফাত চৌধুরী, কিন্তু কোনো লাভ নেই। মেয়ের এক কথা, আমি থাকবো না আর ওনার সাথে। সারাদিন বাইরে খেটে এসে রোজ রোজ আমার উপর রাগ ঝাড়ে, দুর্ব্যবহার, অকথ্য ভাষায় গালি। চাকরি তো পৃথিবীতে উনি একাই করে, আর পরে সে সরি বলে। চাই না আমার সরি, থাকবো না আর ওর সাথে। স্বামীর রেগে মেগে বলল, থাকবি না? তবে কি করবি তুই? যাবি কই? কই আর যাব, পড়াশোনা তো বেশি করলাম না অলসতা করে। গার্মেন্টসে ঢুকবো কেন? আমার মতো মেয়েদের জন্য গার্মেন্টস আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো তোদের মেয়ে মানুষের দৌড়। স্বামীর একটু একটু ধমক নিতে না পারলে সোজা ডিভোর্স। অথচ গার্মেন্টসে চাকরি করে সুপারভাইজারের অকথ্য গালিগালাজ শোনার ধৈর্য আছে। গার্মেন্টস কি জানিস? দুনিয়াটা দেখছিস? অসভ্য মেয়ে। ও তো ক্ষমা চাইল, এখনো জেদ ধরে বসে আছিস? এতটা বিগড়ে গেছিস তুই সুমি? সুমি কাঁদছে। স্বামীর একটু বেশি উঁচু গলায় চেঁচালো। শারাফাত না থাকলে আরও বকতো মেয়েটাকে। হাসানের দিকে তাকিয়ে স্বামীর বলে, তুই বউকে শাসাতে এখানে এসেছিস দেখেই তোর উপর আমার মেজাজ বিগড়েছে। নিজের বউকে নিজের নিয়ন্ত্রণে আনতে হয়। আমরা কেউ নই ওকে বোঝানোর। তোরা দুজনেই আমার 2 ফুপুর ছেলে মেয়ে, দুজনকেই স্নেহ করি। রাতে খেয়ে বাড়িতে গিয়ে মিলে যাবি, নয়তো দুটোকে আচ্ছা মতো থাপড়ে সিধে করব। নাক টানছে সুমি। স্বামীর শেষবারের মতো বলল, গার্মেন্টস চাকরি করার দরকার নেই, সংসার করো। মাথা থেকে ওসব শয়তানের ওয়াসওয়াসা দূর করো।
এরপর বৈঠকে আর কোনো কথা বাড়ল না কেন। সোহানা এসে সুমিকে মাথায় হাত দিয়ে বুঝিয়ে হাসানের হাতে সুমির হাত তুলে দিল, মিলিয়ে দিল দুজনকে। জান্নাত সিঁড়িতে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখল। পেছন থেকে রিজিয়া ডাকল, বোমা, জান্নাত ঘুরে তাকায়। এখানে কি দাঁড়িয়ে আছো যে? আম্মা, মেহমানদের জন্য রাতে কি রাখবো? ওনারা রাতে খেয়ে যাবে তো? না, থাকবে না, সেজন্য রেনু আছে। তুমি যাও, ঘরে যাও। হাসানের সামনে গিয়েছো দেখলে বকবে স্বামীর। হ্যাঁ, ঘরে যাবে জান্নাত, কারণ খানিক বাদে রিজিয়া বণিকের গুণধর মেজ ছেলে পদার্পণ করবে ঘরে। কিছুক্ষণ জান্নাতকে চটকে পরে গম্ভীর হয়ে বলবে, ওখানে যাবে না, ওটা করবে না, আমার কথার যেন নড়চড় না হয়, ইত্যাদি ইত্যাদি। এসব বাণী রোজ জান্নাত নিয়ম করে শোনে। স্বামীর চৌধুরী দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করলে বউ হচ্ছে পালতু তোতা পাখি। পালতু তোতা পাখিকে যেমন নিয়ম করে 3 বেলা বুলি শেখানো হয়, বউয়ের বেলাতেও তাই। একটা সাদা শার্ট, একটা ফর্মাল প্যান্ট, বেল্ট, টাই, আন্ডারওয়্যার এসব বিছানার ওপর রেখেছে জান্নাত। স্বামীর সন্ধ্যায় অফিসে যাবে, ফিরবে রাত 10টায়। সবটাই গুছিয়ে দিয়ে জান্নাত অজু করে দাদি শাশুড়ির ঘরে যাবে। মাগরিব বাদ মাইমুনাকে এক পাড়া করে কোরআন তেলাওয়াত করে শোনাতে হয় রোজ। তবে ইদানিং মাইমুনার ঘরে গেলে জান্নাত চিন্তিত থাকে। বৃদ্ধা মহিলা ইদানিং জান্নাতকে স্বামী বশীকরণের নতুন মন্ত্র শেখাতে ব্যস্ত হয়ে পড়ে। পান খাওয়া লাল দাঁত বের করে রিনঝিনে গলায় বলে, ওই মাগি হুন, সান্ডাল বাতারের গড় আমিও করছি। তোর দাদা শ্বশুর ওই আইছিল এই মেজাজ ওলা এক লোক, তার মেজাজের দ্বারের কাছে নাই তোর বাতারের মেজাজ। ওইসব লোকেরে খুব সহজে বসে আনা যায়। একটা বাচ্চা নিয়ে আনে, দেখবি মেজাজ তাল উঠলি খাইতে খাইতে ভাগবো। বাচ্চা। জান্নাতের গা শিরশির করে ওঠে বাচ্চার কথা শুনলেই। গাল দুটো হয় লাল লাল লজ্জায়। সে মা হলে কেমন লাগবে? এত অল্প বয়সে মা হলে বান্ধবীরা হাসবে তার। বাচ্চা নিয়ে স্বামীর এক রাতে তার সিদ্ধান্ত জানিয়েছে। আদর করতে করতে বলেছে তার 2 বছর পর বাচ্চা চাই। অথচ জান্নাতের এখনোই কোনো আপত্তি নেই বাচ্চাতে। জান্নাতের কোনো কিছুতেই কোনো আপত্তি নেই। যবে থেকে জান্নাত বউ হয়েছে, পড়াশোনা করার অধিকার হারিয়েছে। ছোট করে জান্নাত বলেছিল, 2 বছর পরেই কেন? গম্ভীর মুখে সিগারেটে পোড়া কালচে ঠোঁট দুটো উঁচিয়ে জান্নাতের চিবুকে চুমোতে চুমোতে স্বামীর চৌধুরী বড় আহ্লাদ দেখিয়ে বলেছে, আমার পিচ্ছি বউটা বড় হোক আগে। পিচ্ছি মেয়ে বিয়ে করতে বাধেনি স্বামীর চৌধুরীর। পিচ্ছি মেয়ের সাথে সংসার করতেও বাধে না। তবে পিচ্ছি মেয়ে প্রেগনেন্ট হলে স্বামীর চৌধুরীর বড্ড হ্যাপা পোহাতে হবে। হাসি পায় জান্নাতের এসব বড় বড় কথা ভাবলে। অবশ্য এসব বড় বড় কথা জান্নাত কখনোই ভাবে না। সে স্বামীর বাধ্য বউ। স্বামী যা ভাবতে দেবে তার বাহিরে কিছু ভাবা যাবে না। পিছন থেকে শক্ত দুটো হাত বড় নমনীয় ছোঁয়া দিল তার পেটে। জান্নাতের শ্বাস আটকে এলো। কি জানি তার কি হয় লোকটা যখন কাছে আসে। সে কেমন মোহগ্রস্থের ন্যায় হয়ে পড়ে। মায়া, প্রেম, স্বামীর প্রতি প্রেম জান্নাতের পায় এই লোকের প্রতিটা ছোঁয়ায়। আবেগে হয় অন্য সব বইয়ের মতো। ভুলে যায় এই লোক তার অধিকার খর্ব করেছে। কাঁধে স্বামীর থুতনি, ছোট ছোট দাড়ির খোঁচা। সুরসুরি লাগতেই জান্নাত সরল। স্বামীর ঘুরে দেখলো ওকে। চোখ পড়ল জান্নাতের গলায়। এটা কি? গাঢ় ভ্রু যুগল গুটিয়ে এলো স্বামীরের। দৃঢ় বৃদ্ধাঙ্গুলে স্বামীর ছিল জান্নাতের গলার দগদগে লাল দাগ। গম গম করে বলে উঠল, আবার তোমাকে আগামী পরশু ডার্মাটোলজিস্টের কাছে নিয়ে যাব। আপাতত ইলিশ মাছ চিংড়ি মাছ খেও না। নত মস্তকে লাজুক হাসলো জান্নাত। কিছু পল আমতা আমতা করে বলল, এটা আপনি করেছেন? স্বামীর বউকে দেখল, কাছে টানলো হ্যাঁচকা টানে। জান্নাত সামলে নিল নিজেকে। ধরল বরের গলা। নৈকট্য বৃদ্ধি পেল দুজনের। ওয়েল, তো এটা স্বামীর চৌধুরীর কাজ। নম্র আদুরের স্বর লোকটার। এত আদুরে কথোপকথন জান্নাতের ভালো লাগে। সারাদিনের গম্ভীরতা আর ধমকাধমির মাঝে জান্নাতের ভালো লাগে এইটুকুই। এই লোকটাকে তখন এই পৃথিবীর তার একমাত্র আপন মনে হয়। সে মিশেমিশি আপত্তি দেখাতে বলল, আজানের সময় হয়েছে। আরো 25 মিনিট বাকি।
আজ দেরি করে ফিরবেন? না, দেরি করে অফিস যাব। মুড বোঝার জন্য চেষ্টা করছে জান্নাত স্বামীরের। তার মাথায় হঠাৎ এলো ও বাড়ির চাচিকে দেখতে যাওয়ার অনুমতি আদায় করে নেবে এখন। স্বামীর এখন নমনীয়, অবশ্য এই সময় সব পুরুষ নমনীয়। বলল, শুনছেন? স্বামীর শুনেছে, তবে তার মনোযোগ জান্নাতের গ্রীবাদেশে। চুমুতে চুমুতে আপন মনে লোকটা বলছে, You know what purpose neck is made for kisses. জান্নাত কিছু মুহূর্ত চুপ করে থেকে আবারও বলল, শুনুন না। গলার কাছে বেসামাল উৎপীড়ন জান্নাতের। নিজেকে আরো মিশতে দিয়ে নম্র কণ্ঠে আড়ালো, ও বাড়ির চাচি আমার কোমরের হাড্ডি ভেঙেছে। শুনেছি তো। তো বলছিলাম আমি একটু দেখে আসি। জান্নাত অসীম সাহস জুগিয়ে বলেই দিল কথাটা। স্বামীর মুখ তুলল তৎক্ষণাৎ। ভাবলেশীন চেহারা, জান্নাত আমতা আমতা করছে। একটু যাই। দেখুন, আপনাদের ঝামেলা তো ও বাড়ির পুরুষ লোকদের সাথে জমি জমা নিয়ে। চাচি আমার বড্ড ভালো মানুষ। সেবার দাদি পা ভাঙলো, কতবার লুকিয়ে এসে দেখে গেল দাদিকে। একটু যাই, যাবো আর আসবো। স্বামীর কিছু বলে না, চোখ মুখ গম্ভীর ভীষণ। জান্নাত হতাশ। এখন তিতকুটে কথা শুনিয়ে দিলে জান্নাত কেঁদেই ফেলবে। সারাদিন বাড়িতে বন্দি হয়ে থাকতে তারও ভালো লাগে না। আগে যা পূর্ব পাশের বাগানে হাঁটাহাঁটি যেত বিকেলে, বাউন্ডারি বাইরে ওপাড়ার উচ্চ মাধ্যমিক পড়ুয়া ছেলের দল ক্রিকেট খেলতে আসে। স্বামীর জানতে পেরেই জান্নাতের ও বাগানে যাওয়া বন্ধ করে দিয়েছে। রূপাতলি যাবে সেই সুযোগও নেই। স্বামীর যেতে দেয় না। ধমকাধমকি না করলেও নানা বাহানায় আটকে রাখে। কারাবন্দি জীবন যেন তার। স্বামীর কোনো তিতকুতে কথা শোনালো না। মাগরিবের আজান দিয়ে দিয়েছে তখন। জান্নাতের খসে যাওয়া ঘোমটাখানা মাথায় তুলে দিয়ে স্বামীর বলে, দরকার নেই, চাচি আমার জন্য দোয়া করো, তাতেই হবে। চুপ হলো জান্নাত। আর অনুনয় করতে কথা খরচ করার দরকার নেই, বুঝে গেল। স্বামী তার সিদ্ধান্তে থাকবে অটল। আজান শেষ হতেই বাইরে দরজায় করাঘাত। জান্নাত গিয়ে দরজা খুলতেই দেখলো রুহি দাঁড়িয়ে আছে। হড়বড়িয়ে জান্নাতকে বলল, নামাজ আদায় করে জলদি রেডি হও ভাবি, বড় ভাবি পাঠালো আমাকে। স্বামীর বলল, কোথায় যাবে ও? কেন রেডি হবে? উত্তেজনায় মেজ ভাইকে খেয়াল করেনি রুহি। এবার ঘাবড়ালো, ঢোক গিলে বলল, তুমি অফিসে যাওনি? কেন? আমি সারাদিন অফিসে থাকলে লাফালাফি করতে সুবিধা হয়? রুহি মলিন মুখে করে বলল, তা না, এমনি। ওর দিকে সন্দেহের নজরে তাকিয়ে স্বামীর বলল, জান্নাতুলকে নিয়ে কোথায় যাবে বড় ভাবি ভর সন্ধ্যায়? শপিংয়ে। সামনে শুক্তিয়াপুর বিয়ে না, তাই বাড়ির সবার জন্য টুকটাক কেনাকাটা করবে ভাবি। তো জান্নাতুল কি করবে শপিংয়ে? ভাবির জন্যও তো শাড়ি কিনতে হবে। তোরা গিয়ে কিনে আন, নীল রঙের পিওর সিল্ক টাইপ আনবি। জান্নাতুলের গায়ে রংটা ভালো লাগে। ভাবি যাবে না? না। এক কথায় উত্তর স্বামীরের, এবং আলাপচারিতা এখানেই শেষ। রুহির সাহস হয়নি আর কিছু বলার। অন্তত মেজ ভাবির ব্যাপারে স্বামীরের ওপর গিয়ে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সে চলে গেল চুপচাপ বড় ভাবিকে জানাতে সামান্য মন খারাপ হয়। সে চলে যায় মাগরিবের নামাজ আদায় করতে।